মালদাতেও এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। মানিকচকের নূরপুর নিচু তিওর পাড়ার ঘটনা। মৃতের নাম শেখ শরীফুল। 5 দিন আগে তার 2 ছেলের নামে শুনানির নোটিশ আসে। ভোটার তালিকা থেকে ছেলেদের নাম বাদ যাওয়ার আশঙ্কায় ভুগছিলেন শেখ শরীফুল, এমনটাই দাবি করেছে তাঁর পরিবার। আজ শুনানির আগে মৃত্যু শেখ শরীফুলের, খবর পারিবারিক সূত্রে। অগ্নিকাণ্ডে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হওয়া গুদাম দুটো কি বেআইনিভাবে তৈরি করা হয়েছিল? অভিযোগ, ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড অর্থাৎ জলাভূমি বুঝিয়ে তৈরি করা হয়েছিল অভিশপ্ত গুদাম দুটি। আর এ নিয়ে এখন তুঙ্গে উঠেছে চর্চা। একটু ছ্যাঁকাতেই কতটা কষ্ট হয় আমাদের, আর জীবন্ত দগ্ধ হয়ে এভাবে তিলে তিলে মৃত্যু। একজন নয়, একাধিক। আনন্দপুরের কাছে নাজিরাবাদে 2টি গুদামে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে যখন স্বজনহারাদের কান্না বাদ মানছে না, তখন অগ্নিকাণ্ডে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই গুদাম দুটি কি বেআইনিভাবে তৈরি করা হয়েছিল? তিনার আন্ডারে কাজ করতো, তিনারও কোনো খোঁজ নেই, কারো ফোনও সুইচ অফ, কারো ফোনেও যোগাযোগ করতে পারছি না। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড অর্থাৎ জলাভূমি বুঝিয়ে তৈরি করা হয়েছিল অভিশপ্ত এই 2টি গুদাম। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নাজিরাবাদ, খেয়াদা এসব বিভিন্ন জায়গায় যেগুলো জলা জমি বলে পরিচিত, সেই সব জলা জমিতে কিন্তু একাধিক কারখানা, একাধিক গোডাউন কিন্তু বেআইনিভাবে নির্মিত হচ্ছে। এবং সেই বেআইনি নির্মিত কারখানা এবং গোডাউনে যখন আগুন লেগে যাচ্ছে, যখন মৃত্যুর ঘটনা ঘটছে, তখন প্রশাসন নড়েচড়ে বসছে। কিন্তু যেভাবে নাজিরাবাদে এই যেখানে যে গোডাউনের মধ্যে অগ্নিসংযোগের ঘটনা ঘটলো, যেক্ষেত্রে একাধিক মৃত্যুর ঘটনা সামনে আসছে, একাধিক খবর পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে এই সব গোডাউনগুলো বর্তমানে ভাঙার কাজ চলছে, সেই গোডাউনগুলো কিন্তু সম্পূর্ণ বেআইনি। প্রায় 30 ভাগ ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ভরাট হয়ে গেছে এবং সেখানে নির্মাণ হয়েছে বা হচ্ছে। আমাদের রাজ্যে বেআইনিটাই এখন আইন। ওই যে বললাম, ভোট ব্যাংক, নোট ব্যাংক, দুটো ব্যাংক যদি একসাথে চলে আসে এবং সেটাকে কেউ তো দেউলিয়া হতে চায় না। সুতরাং পলিটিক্যাল স্ট্যান্ডটা হচ্ছে আমাদের মোটামুটি ভোট এবং নোটের উপর নির্ভর করে, এবং দুটোই যেহেতু এইসব অবৈধ নির্মাণ থেকে ক্যাটার করা হচ্ছে, তাদেরকে কেউ ছুতে পারবে না। উত্তর কলকাতা বাড়ার আর জায়গা নেই, দক্ষিণেও একই অবস্থা, পশ্চিমে গঙ্গা, ফলে জায়গা শুধু রয়েছে পূবে অর্থাৎ ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে, কারণ সেখানেই রয়েছে বিঘার পর বিঘা জলাজমি। দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর যদি কলকাতার ফুসফুস হয়ে থাকে, তাহলে পূর্বের এই বিস্তীর্ণ জলাভূমি হচ্ছে কলকাতার কিডনি। আর এখানেই বেআইনিভাবে জলাজমি ভরানোর অভিযোগ উঠেছে। এই যে সমস্ত বেআইনি কাজকে দিনের পর দিন আপনার মদত দিচ্ছে দুঃখজনকভাবেও সরকারি দপ্তর। আমরা বারবার কথা বললে পরিবেশ কর্মীরা পাগল, পরিবেশ কর্মীদের বুদ্ধি নেই, পরিবেশ কর্মীরা উন্নয়ন বিরোধী, এসব আবল তাবল কথা বলে এই প্রশাসকরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। বাস্তবে এই নাজিরাবাদ অঞ্চলটা, পুরো অঞ্চলটা জুড়েই একটা বেআইনি কাজ আছে। নাজিরাবাদ অঞ্চলটা হচ্ছে পুরোটা বেআইনি জমিগুলো দখল করার মধ্য দিয়ে এখানে ব্যবসা চলছে, অসংখ্য গোডাউন। প্রশাসন কিংবা রাজনীতিবিদদের অলক্ষ্যে বেআইনিভাবে জলাভূমি ভরাট করে নির্মাণ কি আদৌ সম্ভব? প্রভাবশালীদের হাত ছাড়া রামসার ট্যাগপ্রাপ্ত ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের উপরে কত আবাসন তৈরি হয়েছে, হাজার হাজার ফ্ল্যাট তৈরি হয়েছে। যদি সত্যি এখানে আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হয়, এক রাত্রে লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়বে। যেখানে নির্মাণ কার্য করা যায় না, আন্তর্জাতিক বিধিনিষেধ অনুযায়ী সেখানে করা সম্ভব নয়। তো ভারত সরকারের আইন তো অনেক দূরের কথা, এরা কোনো আন্তর্জাতিক বিধিনিষেধ। শুধুমাত্র টাকার বিনিময়ে জমি ভরাট করছে, এর টাকার ভাগ যাচ্ছে নিচতলা থেকে উপরতলা পর্যন্ত। নেতা, মন্ত্রী, শান্ত্রী, এমএলএ, এমপি, কালীঘাট, ক্যামাক স্ট্রিট, কেউ বাদ যায় না এই টাকা নিতে। দমকল মন্ত্রী বলছেন জলাজমি ভরাট হচ্ছে কিনা তার দেখার দায়িত্ব নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে দেখবে কে? যার দেখার দায়িত্ব, তিনি কি দেখেও চোখ বন্ধ করে আছেন? ওয়েটল্যান্ডের মধ্যে যদি কারখানা হয়ে থাকে, এটা ফায়ারের সাবজেক্ট না। ফায়ারের সাবজেক্ট হচ্ছে আগুন যেখানে লাগছে সেখানে আগুন নেভানোর কাজ আমাদের। ওয়েটল্যান্ডের জন্য যদি কোনো কারখানা হয়ে থাকে, ওখানে যারা দেখার দায়িত্ব আছে সেটা তারা দেখবে। যদি এমনি ধরনের ঘটনা কিছু হয়ে থাকে, সেটা আইনগত যা ব্যবস্থা আছে সেটা নেওয়া হবে। সেখানে কি ছিল, কি হয়েছে, দুপক্ষের বক্তব্য কি, এটা যদি খারাপ ঘটনা ঘটে থাকে, খারাপ ঘটনা সবসময় খারাপ ঘটনা, কিন্তু কার গাফিলতিতে কি ঘটলো সেগুলো নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন দেখছে, তদন্ত হচ্ছে, এবং যদি কোথাও কোনো অপরাধ বা গাফিলতি থাকে সেখানে যথাযথ আইনি কড়া ব্যবস্থা হবে।
সালটা ছিল 1971। গোটা বিশ্বের জলাভূমি সংরক্ষণ নিয়ে একটি সম্মেলন হয়েছিল ইরানের রামসার শহরে। তখনই গঠিত হয় জলাভূমি সংরক্ষণের আন্তর্জাতিক কমিটি রামসার। 1982 সালে জলাভূমি সংরক্ষণ সংক্রান্ত রাষ্ট্রপুঞ্জের বিশেষ কমিটি রামসার কনভেনশনে স্বাক্ষর করে ভারত। ভারতের 96টি ওয়েটল্যান্ডকে চিহ্নিত করেছে রামসার, তার একটি ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড। কিন্তু সেটাও কি এখন বিপন্ন? হিন্দোল দে, সুনীত হালদার, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। ভয়াবহ সব অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিলের সাক্ষী থেকেছে কলকাতা। এরকম কোনো ঘটনা ঘটলে তারপর প্রশাসনের তরফে তৎপরতা দেখা যায়, কমিটি তৈরি হয়, পরিদর্শন শুরু হয়। কিন্তু কিছুদিন পর আবার জেকে সেই, আবার আগুন, আবার মৃত্যু। প্রতিবারই প্রশ্ন ওঠে, প্রশাসন তাহলে করে কি? কেন বারবার ঘটে এইসব অগ্নিকাণ্ড? কেন বেঘরে প্রাণ হারায় সাধারণ মানুষ? কিন্তু এসব প্রশ্নের উত্তর দেবে কে? ফোন করছি, ফোন তো বন্ধ আছে, বাইক এই পুড়ে আছে। আমি সকাল 10টার সময় এসেছি, এখনো খোঁজাখুঁজি চলছে, পাওয়া যাচ্ছে না। আনন্দপুরে বিষাদের ছায়া, আবার একটা ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নিল বহু প্রাণ। পুরা গন্ধ, চোখের জল আর স্বজন হারানোর হাহাকারে ভারী হলো বাতাস। গত কয়েক মাসেই আনন্দপুর ও তার আশেপাশের এলাকায় একাধিক বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 7ই জানুয়ারি বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় আনন্দপুরের নোনাডাঙ্গার একের পর এক ঝুপড়ি। গত বছরের 5ই ডিসেম্বর আনন্দপুরের গুলশান কলোনিতে রাসায়নিকের গোডাউনে ভয়াবহ আগুন লাগে। 2024-এর 25শে ফেব্রুয়ারি আনন্দপুরে ইএম বাইপাসের ধারে ফোর্টিস হাসপাতালের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন লাগে। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রশ্ন উঠছে, তারপরও কি প্রশাসনের ঘুম ভাঙেনি? আবার সেই আনন্দপুরে এত বড় ঘটনা ঘটলো কি করে? মানুষ মারা যাবে, প্রশাসন গালে হাত দিয়ে ঘুমাবে, আর কারো যারা দোষী তাদের কোনো শাস্তি হবে না। আর প্রতিবার বড় বড় প্রতিশ্রুতির ফুলঝুরি, প্রতিবার আলোচনা হবে কিন্তু কাজের কাজ কিছুই হবে না। দোষীরা ধরা পড়বে না, অগ্নি নির্বাপন ব্যবস্থাটা খতিয়েই দেখা হবে না এবং দোষীদের শাস্তি হবে না। লক্ষ্য করবেন, এই অগ্নিকাণ্ডের পরে আমরা আবার অপেক্ষা করব আরেকটা বড় অগ্নিকাণ্ডের, যাতে আরও লোক মারা যাবে। কিন্তু সরকার কানে সর্ষের তেল দিয়ে ঘুমোবে এবং কোনো দায় নেবে না। কলকাতার বিভিন্ন প্রান্তে গত বছর একাধিক বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বছরের 29শে এপ্রিল বড়বাজারের ঋতুরাজ হোটেলে বিধ্বংসী আগুনে প্রাণ হারিয়েছিলেন 15 জন। 20শে এপ্রিল পাথুরিয়াঘাটা স্ট্রিটের 3 তলায় কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডে দমবন্ধ হয়ে মৃত্যু হয় 2 জনের। 2রা মে সল্টলেক সেক্টর 5-এর এক রাসায়নিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে, সঙ্গে ভয়ঙ্কর বিস্ফোরণ। প্রতিবারই আগুন লাগার পর তৎপর হয় প্রশাসন, বৈঠক হয়, রিপোর্ট তৈরি করা হয়, তারপর চেকে সেই। বড় বড় ছবি তুলে টাকা পয়সার ব্যবস্থা করা যদি সরকারের আর মন্ত্রীদের কাজ হয়, তাহলে মানুষের জীবনে কোনো মূল্য সেখানে থাকে না। খুব দুর্ভাগ্য যা হচ্ছে, এটা প্রায়শই হচ্ছে। বড়বাজারের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে 15 জনের মৃত্যুর পর রাজ্য জেলা স্তরে বিশেষ কমিটি তৈরি হয়। হোটেল, কারখানা, বহুতলের অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখার কথা ছিল এই কমিটির। কিন্তু তারপরও ঘটল আরেকটা বিধ্বংসী অগ্নিকাণ্ড, যেখানে ফের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে সামনে এলো অভিযোগ। কি করে? প্রশাসন তাহলে কি করছিল? সরকার বা প্রশাসনের দিকে আঙুল তোলাটা নিশ্চয়ই একটা রীতি, কিন্তু সেটা সাধারণ যারা আমরা রয়েছি আমাদের নাগরিকদের একটা সচেতন দিতে হলে তো বাড়ি বাড়ি গিয়ে লোককে উঁকি মারতে হয়। বারবার আগুনে পুড়ে শেষ হয়ে যায় কতগুলো জীবন, ছারখার হয়ে যায় পরিবারগুলো। তারপর কিছুদিন তৎপরতা, বৈঠক, কমিটি, প্রতিশ্রুতি এই দেখা যায়। কিন্তু এসব যথাযথ এবং আন্তরিকভাবে হলে কি কলকাতায় এত অগ্নিকাণ্ড, এত প্রাণহানি ঘটত? দীপক ঘোষ, আশাবুল হোসেন ও সুমন ঘড়াইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.